প্রিয় গরম চায়ের কাপটা এগিয়ে দিলে রিজু ভ্রুকুটি করে বলল, 1 কাপ কেন? আসলে আমার আজ ইচ্ছে করছে না। তো আমি এখন একা একা চা খাবো আর তুমি দেখবে? দেখবো কেন? আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। রিজু রেগে গেল। মানে আমি একা একা বসে থাকবো আর তুমি ঘুমাবে? প্রিয় ভ্রু কুচকে বলল। তো আপনি চাইছেনটা কি? রিজু অকপটে বলল, আমি চাইছি চা শেষ হওয়া অবধি তুমি এখানে থাকো, আমার পাশে। কিছু কৌতূহল প্রকাশ করতে নেই, কিছু আবদারের কারণ জানতে নেই, কিছু মুহূর্তে সচেতন মস্তিষ্ক অবচেতন হয়ে পড়ে। এখন বোধ হয় তেমনি এই মুহূর্তে উপস্থিত। প্রিয় এ কথার বিপরীতে বিশেষ তর্ক করল না। সকালে নাস্তা করতে বসে রিজু বলল, আন্টি, বেশ কিছুদিন তো আপনাদের বাড়িতে থাকলাম, আপনাদের আদরে মনেই হয়নি বাড়ি থেকে দূরে আছি, এবার আমায় বিদায় দিন। সুজানা চমকে উঠল, ব্যথিত সুরে বলল, আপনি চলে যাবেন ভাইয়া? যেতে তো হবেই সুজি। রিজু সুজানাকে সুজি বলে ডাকে। আগে কেউ সুজি বলে ভ্যাঙ্গালে সুজানা রাগ করত, রিজু ডাকলে অবশ্য সে খুশি হয়। ও বলল, আপনি চলে গেলে খুব মিস করব। আমিও তোমাদের মিস করব। রিজুর চলে যাওয়া নিয়ে প্রিয়র কোনো মন্তব্য নেই। সে সুজানার মতো মিস করব বলতে পারবে না, আবার থাকতেও বলতে পারবে না, তাই সে চুপচাপ সকলের কথা শুনছে। আইরিন বললেন, এই বললে মনেই হয়নি বাড়ির দূরে আছে, তাহলে এখন দূরে সরে যাচ্ছ কেন বাবা? বাড়িতে আম্মা অসুস্থ, ভাবছি ভাড়া বাসায় উঠে আম্মাকে কাছে রেখে চিকিৎসা করাবো, তাই এবার যেতেই চাইছি, আপনারা অনুমতি দিন। আইরিন ভাবলেন এটাই ভালো, রিজুর মা ঢাকা এলে বিয়ের কথা তুলতে সুবিধাই হবে। তাছাড়া প্রিয় ও রিজুর এক বাড়িতে কাছাকাছি থাকাটাও এখন আর ভালো লাগছে না। মনে হচ্ছে রিজু দূরে গেলেই ভালো, তাই তিনি যাওয়ার ব্যাপারে বিশেষ কোনো আপত্তি তুললেন না। রিজুর মায়ের সুস্থ হওয়া নিয়েই বেশি আগ্রহ প্রকাশ করলেন। সেদিনই বিকেলে রিজু ব্যাগ গুছিয়ে বাহারুল সাহেবের বাড়ি থেকে বিদায় নিল। সিএনজিতে ওঠার সময় প্রিয়র হাতে একটা কার্ড গুজে দিয়ে বলল, এমনিতেই জীবনে ডিপ্রেশনের ঘাটতি নেই, এর মাঝে আর্থিক ডিপ্রেশন ঘাড়ে নিয়ে ঘুরে বেরিও না। এই ঠিকানায় চলে এসো সময় করে, একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি। নিজেকে ভালো রাখার দায়িত্বটা তোমায় দিয়ে গেলাম, আশা করি এই দায়িত্বে অবহেলা করবে না। সিএনজি ছেড়ে দিল। প্রিয় কার্ডটা মুঠায় চেপে ধরে বিড়বিড় করলো। দায়িত্বের ভার নিতে যে ভয় হয়। প্রিয়তি ভিজিটিং কার্ডটা ভালো মতো দেখলো। হ্যাঁ, এই ঠিকানায় লেখা। ঝাঁ চকচকে মোড়কে আবৃত এই স্টুডেন্ট ভিসা কোম্পানিতে রিজু চাকরি করে। প্রিয় মনে মনে দ্বিধান্বিত হলো, এমন জায়গায় কেন ডাকলো রিজু? প্রিয়র যোগ্যতা বড়জোর টিউশনি ও কেজিতে মাস্টারি করা অবধি, এর বাইরে জীবনে কিছু করে দেখেনি, অভিজ্ঞতা শূন্য। অনার্সের সার্টিফিকেটটাও এখনও জোটেনি। এই যোগ্যতায় কোন সোনার হরিণ পাবে সে? প্রিয় ভিতরে ঢোকার আত্মবিশ্বাসটাই পেল না। ফোন করলো রিজুকে। রিজু 4তলা থেকে ছুটে এলো। প্রিয়কে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করে বলল, সিদ্ধারা বাঁকা কেন? ভয় লাগছে? তো লাগবে না? আমার কি যোগ্যতা আছে এখানে চাকরি নেয়ার? আত্মবিশ্বাস হলো প্রথম যোগ্যতা। আমি তো জানতাম নিজের ওপর এইটুকু বিশ্বাস তোমার আছে। তুমি যদি নিজেই নিজেকে যোগ্য করার চেষ্টা না করে অযোগ্য ঘোষণা করো, তাহলে অন্যরা তোমায় কেন মূল্যায়ন করবে? প্রিয় মুখ নিচু করে ফেলল। রিজু ক্ষণকাল চুপ থেকে আবার বলল, আমাদের এখানে স্টুডেন্টরাও জব করে, তোমায় বলেছিলাম না? প্রিয় মাথা নাড়ালো। রিজু বলেছিল ফোনে। রিজু আবার বলল, তাহলে এতটা নার্ভাস হওয়া কেন? আমি কিন্তু নিজে তোমার নাম রেফার করেছি। জব হোক বা না হোক, আমার নামটা ডুবিও না। প্রিয়তির নার্ভাসনেস কাটাতে রোড সাইড একটা দোকান থেকে চা কিনে খেলো। রিজুও সঙ্গ দিল। চায়ের কাপ খালি হওয়ার পর প্রিয় মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি আপনার নাম না ডোবাতে সর্বোচ্চ চেষ্টা করব। এরপরেও যদি ডুবে যায় তো নিজেই সাঁতরে তীর খুঁজে নেবেন। রিজু হেসে বলল, দ্যাটস দ্য কনফিডেন্স। তুমি তো ইংলিশে অনার্স করছো, ইংলিশে ভালো বিধায় এ সাবজেক্টেই বেশি টিউশনি করেছো জানি। ঠিক জানেন। কম্পিউটারও জানো শুনেছি। হ্যাঁ, সুহাস ভাইয়ের কাছ থেকে নিজ আগ্রহে শিখেছিলাম কিছু। এ দুটোই তোমার প্রধান যোগ্যতা।
আমরা শুরুতে ইংরেজির ওপর দক্ষতা ও কম্পিউটার জানা কর্মী খুঁজি, বাকিটা শিখিয়ে নেওয়া যায়। ভাইবারমে আমিও থাকব, ঘাবড়াবে না একদম। অল দ্য বেস্ট। রেবেকা খানম ঢাকায় এসেছেন সপ্তাহখানেক হলো। উদ্দেশ্য নিজের চিকিৎসা ও ছেলের একলার সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাওয়া। অবশ্য একলার সংসারটাকে পরিপূর্ণ করার স্বাদ অনেকদিন ধরেই প্রকাশ করে আসছেন, ছেলেটা পাত্তা দিচ্ছে না। রেবেকার মাঝে মাঝে মনে হতো ছেলের বোধহয় পছন্দ আছে, তবে রিজু সর্বদা অস্বীকার করেছে। কেমন মেয়ে পছন্দ ওনার ছেলের তাও নিশ্চিত নন। সব মিলিয়ে রেবেকা বিভ্রান্ত। রিজুর অফিস শেষে রেবেকা প্রতিদিন ছেলেকে সঙ্গে নিয়ে ঘরের জন্য প্রয়োজনীয় টুকিটাকি কেনাকাটা করেন। রিজু একা রান্নাবান্না করে খাবে, তাই হাঁড়ি পাতিল সবই তিনি নিজেই পছন্দ করে কিনে দিচ্ছেন। আজ মশারি ও পর্দা কিনতে যাওয়ার কথা, তাই রেবেকা আগেভাগেই তৈরি হয়ে নিচ্ছিলেন যেন ছেলের সময় ব্যয় না হয়। এমন সময় দরজায় টোকা পড়ল। অচেনা জায়গা, অচেনা মানুষদের মাঝে রেবেকা খানম সম্পূর্ণ নতুন বলে কারোর সাথে মেশেন না। তিনি কিছুটা সংশয়ে দরজার সামান্য ফাঁকা করে উকি দিলেন। দেখলেন দুজন নারী দরজায় ওপারে। দ্বিধার সুরে বললেন, কাকে চাই? আরে ভাবি, আমি আইরিন বলছি, সুহানের মা। চিনছেন? রেবেকা চিনলেন অনায়াসে। ওদের বাড়িতেই তো ছিল রিজু। কৃতজ্ঞ চিত্তে দরজা খুলে দিলেন উনি। আইরেন মেয়ের সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে বোরকার মুখ খুলল। রেবেকা ইতস্তত করে বললেন, আসলে বুঝতেই পারছেন, ছেলের নতুন ঘর, বসতে দেওয়ার চেয়ারটাও নেই, টুকটাক দুজনে মিলে কিনেছি আর কি। আইরিন বললেন, আরে ভাবি, সংকোচ করবেন না, রিজু আমারও ছেলে। ওর বাড়িতে আবার আমাদের আলাদা সমাদর করতেও হবে নাকি? রেবেকা কৃতজ্ঞতার সুরে বললেন, আপনারা ছিলেন বলেই ছেলেটা দূরে আছে জেনেও নিশ্চিন্তে ছিলাম। কোনো দিন এই ঋণ শোধ করার সুযোগ এলে অবশ্যই করব। এই কথায় আইরিনের হাসি আকর্ণ বিস্তৃত হলো। তিনি হাত ধরে মেয়েকে কাছে টেনে বললেন, এই যে আমার মেয়ে সুজানা, এবার মেট্রিক দিবে, চিনছেন? রেবেকা হেসে সুজানাকে জড়িয়ে ধরে বললেন, সেই বালিকা বয়সে সেই দেখেছিলাম, মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আপনাদের দয়ায় ভাবি, রিজু যতদিন আমাদের বাড়িতে ছিল ও তো রিজু ভাই ছাড়া এক বেলাও খায়নি। এখন চলে আসার ফাপড় হয়ে গেছে, বায়না ধরছে রিজুকে দেখে যাবে। আমিও ভাবলাম ছেলেটা কি খাইছে, কিভাবে থাকছে দেখে আসি। আপনার সঙ্গে দেখা করারও ইচ্ছে ছিল, তাই চলে এলাম। ডিস্টার্ব করলাম না তো? রেবেকা তড়িঘড়ি বললেন, ডিস্টার্ব হব কেন? আপনার যখন ইচ্ছে চলে আসবেন। এই অচেনা শহরে ছেলেটাকে দেখার জন্য কেউ আছে জেনে আমিও শান্তি পাই। সুজানা রিজুর মাকে ছোটবেলায় দেখেছে কিনা ঠিক মনে করতে পারছে না। ভেবেছিল রিজুর মা কোনো আট পরে মফস্বলী গৃহিণী হবেন, কিন্তু সামনে থেকে দেখে ধারণাই বদলে গেল। রিজু যেমন স্মার্ট, তার মাও এই বয়সে দারুণ স্মার্ট। বেশভূষা, কথাবার্তা, অঙ্গভঙ্গি সবেতেই মার্জিত রুচিশীল তার ছাপ ফুটে উঠেছে। সুজানা দুজনের অহেতুক কথাবার্তায় বিরক্ত হচ্ছে। সে এসেছে রিজুকে দেখতে, অথচ তার দেখা নেই। ও বলে উঠল, রিজু ভাইয়া কোথায় আন্টি? দেখছি না তো। ও তো অফিসে মামনি, আসার সময় হয়ে গেছে। আপনি নাকি অসুস্থ আন্টি? কেমন আছেন এখন? ভালো আছি মা, তোমরা খাটে বসো, আমি 2 মিনিটে আসছি। রেবেকা চলে গেলেন রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তা প্রস্তুত করে আনতে। প্রিয়তি ভাইবা উতরে গেছে সাবলীলভাবে। যতটা ভয়ঙ্কর ভেবেছিল ততটা নয়, তবুও প্রিয়র মন খারাপ। ও সকলের কথার ধরনেই বুঝেছে ওরা একজন স্মার্ট ও প্রেজেন্টেবল মেয়ে খুঁজেছে। প্রিয় সেই তুলনায় বেমাননী। হয়তো রিজু রেফারেন্সে চাকরি হয়েও যেতে পারে, কিন্তু কাজে স্বস্তি কি মিলবে? ভাইবা শেষে প্রিয় অফিসেই রয়ে গিয়েছিল। রিজুকে কাজগুলো নিজের হাতে দেখিয়েছে, বলেছে, চাকরি হোক বা না হোক, দেখতে অসুবিধা কই। তাছাড়া একটা অ্যাসিস্ট্যান্ট পেলে আমার প্রেশারও কমে যায়। এজন্যই তোমায় এত সাদিচোর করছি, এর বেশি কিছু ভেবো না আবার। দুপুরে রিজুর সঙ্গেই খেয়েছে প্রিয়তি। বিকেলে একসঙ্গে অফিস থেকে বের হয়ে রিক্সা নিল।
প্রিয় শুরুতে ঘাইঘুই করলো। আপনি চলে যান, আমি বাসে উঠে চলে যাব। রিজু সংকোচের কারণ ধরতে পেরে বলল। তুমি এসো তো, দুজনে অনায়াসে বসতে পারবো। প্রিয়র আপত্তি তুললেও রিজুর সামনে সেসব বাধা টিকলো না। অগত্যা একসঙ্গে বসতে হলো। প্রিয় এর আগে চাচির সঙ্গে বাজারে যেতে বেশ কয়েকবার রিকশায় উঠেছিল। চাচি বাজারে গেলে ওকে সঙ্গে নিত্য জিনিসপত্র বহনের জন্য রিকশায় চড়ে বলতো, তোর তো আজ তো একটা রিক্সা লাগবে, ধর আমায়, না হয় পড়ে যাব। সেই সংকোচে প্রিয় একটু সরে সরে বসেছিল যেন রিজু বসতে অসুবিধা না হয়। রিজু বুঝতে পেরে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এভাবে চাপতে থাকলে পড়ে যাবে তো, পরে তো ঠেলে ফেলে দিয়ে ভেবে পুলিশে ধরে নিয়ে যাবে। এই বয়সে মামলা খাওয়ার স্বাদ নেই। নাও, ধরে বসো আমায়। প্রিয় হাত ধরল না। শেষমেশ রিজু নিজেই ওর ঠান্ডা নরম হাতটা আঁকড়ে ধরল। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল প্রিয়র ফোলা দুটি গালে শিমুল ফুলের রং ধরেছে। বিকেলের কমলাটে আলোয় সেই রং বড্ড আদুরে দেখাচ্ছে। প্রিয়র লজ্জা বাড়াতে রিজু চাপা হেসে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ প্রিয়? প্রিয় অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, লজ্জা পাওয়ার ভান করছি। তুমি বরং ভানই করো, বেফাসে সত্যি বলার জন্য আমি তো আছি। রিজু বাসায় ফিরতেই দরজা খুলল সুজানা। বেশ অবাক হলো সে। সুজানা বলল, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তুমি হঠাৎ? উত্তর দিতে দিতে রিজু ঘরে ঢুকে দেখল মায়ের সঙ্গে আইরিন আন্টি বসে আছে। সালাম দিল সে। আইরিন হেসে বললেন, তুমি তো নিজের মাকে পেয়ে আমাদের ভুলেই গেছো, তাই আমরাই এলাম একটু খোঁজ নিতে। আমাদের সঙ্গে ছিলে, মায়া পড়ে গেছে তো। রিজু সলজ্জে মাথা নেড়ে বলল, ভুলিনি আন্টি, শুধু গুছিয়ে নিতে একটু সময় নিচ্ছিলাম। আমরা বুঝি সাহায্য করতে পারতাম না? তোমাকে আমার ছেলে ভাবি না বুঝি? আইরিনের মমতাপূর্ণ কথায় রেবেকা খানম ভীষণ খুশি হলেন। সেই খুশির রেশ ধরে বিকেলে রিজু তার মাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা থাকলেও সঙ্গ নিল আইরিন ও সুজানা। কথায় আছে, যত মাথা তত মত, আর যত মত তত বিশৃঙ্খলা। এক্ষেত্রেও তাই হলো। কিছু কিনতে গেলে আইরিন ও সুজানোর মতামত চাইতে গিয়ে রেবেকা খানম বিভ্রান্ত হয়ে গেলেন। শেষমেশ কেনাকাটা তেমন হলো না। তবে চারজন মিলে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো। সন্ধ্যা হয়ে যাওয়ায় সুহাস এলো মা বোনকে নিতে। সুহাসের ভাবভঙ্গি খুব একটা সহজ মনে হলো না। যেন রিজুর পরিবারের সঙ্গে মা বোনের এই সখ্য তার কিছুটা অপছন্দ হলো। বাড়ি ফেরার পথে আইরিন মেয়েকে বেশ ভালো মতো বোঝালেন। সে যেন স্কুল ছুটির পর এ পথে মাঝে মাঝে রেবেকা খানমের সঙ্গে দেখা করে যায়। সুজানা এর অর্থ না বোঝার মতো বোকা নয়, বরং মাঝে তার পছন্দকে গুরুত্ব দিচ্ছেন তা ভেবেই সে খুশিতে আটখানা। বুঝল সুহাসও। বিরক্তি নিয়ে বলল, এত কৌশল খাটিয়ে লাভ নেই মা, রুজুকে আমি চিনি, তোমার ওই কৌশল কাজে দেবে না। কেন, রিজুর কি কোনো পছন্দ আছে? থাকতেও পারে, এই যুগে তো আর এসব সম্ভব নয়। আইরিন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ভাবির কাছ থেকে জেনেছি আমি, রিজুকে বিয়ে দেওয়ার জন্য ভাবছেন। ছেলের নিজের পছন্দ নেই, মায়ের পছন্দেই মেয়েকে বিয়ে করবে। আইরিন তখনই মনে মনে ঠিক করে ফেললেন রেবেকা খানমকে দাওয়াত করে খাওয়াবেন। মেয়েটাকেও একটু টুকটাক রান্না শেখাতে হবে। প্রিয় চাকরিটা হয়ে গেছে। নতুন চাকরির খবরটা সে শুরুতেই দিল চাচাকে। বাহারুল সাহেব রাতে খাবার পর দাঁত কোচাতে কোচাতে বললেন, এতদূর কষ্ট করে পড়লি, একটা সরকারি চাকরির চেষ্টা কর। এখন আজে বাজে চাকরিতে ঢুকে যদি পড়ালেখা না হয় তাহলে তো এত বছরের পরিশ্রম বৃথা। টিউশন করতেছিস, ওটাই তো ভালো ছিল। প্রিয় তার টিউশনে চলে যাওয়ার সংবাদ ইচ্ছে করেই জানায়নি, এখন জানালো। ওর টিউশনিটা চলে গেছে, তাই তো চাকরি খুঁজছিলাম। পরে রিজু ভাইয়ের অফিসে হয়ে গেল। খুবই ভালো চাকরি, স্টুডেন্ট এমপ্লয়ীদের পড়াশোনার সুযোগও আছে। রিজুর নাম শুনে আইরিনের কথা বললেন, রিজুর অফিসে তুই চাকরি পেলি কি করে? তোর যোগ্যতা কি রিজুর সমান? সত্যি করে বল তো, ঘটনা কি? রিজু ভাইয়ের সমান যোগ্যতা নেই, কিন্তু একটা অফিসে সবার তো আর সমান যোগ্যতার প্রয়োজন পড়ে না। একই কর্মক্ষেত্রে শ্রমিক আর অফিসার থাকে, তাদের যোগ্যতা আলাদা থাকে, কিন্তু সবাই মিলে তো কাজের অংশ। এখানেও তেমনটাই আর কি।
তোকে চাকরি দিল কে রিজু? চাচির কথার সুর প্রিয়র কেন জানি ভালো লাগলো না। নারী মন সহজেই পরিস্থিতি বুঝে ফেলে। প্রিয় তাই একটু ঘুরিয়ে উত্তর দিল। অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম পরশুদিন, টিকে গেছি। আগামীকাল জয়েন। সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ি গিয়ে। প্রিয় কথা কাটিয়ে চলে গেল। আইরিনের মনের সংশয় যেতে চায় না। স্বামীকে বললেন, এই মেয়ে ওরা শিখে গেছে সুহাসের বাপ এতদিন পরে ডিমে তার দিচ্ছে। এখন যদি বিপথে যায় আমাদের বদনাম হবে। সুহানার বিয়ে দিতে পারবো না। ডানা বেশি মেলার আগেই ছেড়ে দেওয়া উত্তম। পরের ঘরে গিয়ে যত পারে উড়ুক। এবার ব্যবস্থা নাও। বাহারুল সাহেব স্ত্রীর কথায় ভাবুক হয়ে পড়লেন। আজ অফিসে প্রথম দিন প্রিয়র। নতুন এক চাকরিতে ঢোকার আগে আপন মানুষদের দোয়া নিতে হয়। আপন বলতে প্রথমে যাদের বোঝায় তেমন একজন আছেন অবশ্য, কিন্তু তার সঙ্গে প্রিয়র যোগাযোগ প্রায় শূন্য। মানুষটা মাঝে মাঝে ফোন দেয়, খরচা পাঠাতে চায়। কি তীব্র আত্মসম্মানে প্রিয় প্রতিবারই তা নিতে অস্বীকৃতি জানিয়ে দেয়। খরচা না দিয়ে একটু আশ্রয় কি দিতে পারতো না? সবার সুখে থাকার অধিকার ছিল, প্রিয়র কি ছিল না? চোখ মুছে পুরাতন আলমারিটা খুলল সে। টাকা না নিলেও প্রতি ঈদে মা প্রিয়র জন্য পোশাক পাঠায়। প্রিয় খুব একটা পরে না। সুজানা চাইলেও শাড়ি ব্যতীত অন্য পোশাক নিতে পারে না, কারণ প্রিয়র শরীরের মাপ ওর ছিপছিপে গরমে হয় না। সুজানা মাঝে মাঝে আফসোস করে এই নিয়ে, কেন যে চাচি রেডিমেড জামা কিনে পাঠায়। আনস্টিচ পাঠালে সুজানা নিজের মাপে বানিয়ে নিত। অফিস করার জন্য ফর্মাল পোশাকের অভাব বোধ করায় আজ মায়ের দেওয়া গত ঈদের একটি জামা বের করলো প্রিয়। হালকা লেবু রঙের সুতির সালোয়ার কামিজ, লম্বা চুলে একটা বেনুনি, মুখে ফেস পাউডার, চোখে টানা কাজল। এই তার পরিপাট্য রূপ। নিজের সৌন্দর্য সে ঘটা করে দেখে না, এমন নয়। প্রায় সময় কেটে যায় নিজেকে দেখতে দেখতে, কিন্তু স্থূলতার ভাঁজে সৌন্দর্য ম্লান হয়ে যায়। এমন তো নয় প্রিয়র কোনো খুঁত আছে, সে কোনো কিছুতে অকজ। আর 5টা মেয়ে যা পারে সেও তো পারে, তবে কেন পাত্তা পায় না? হ্যাঁ, সৌন্দর্যের মাপকাঠি কারা তৈরি করলো? তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন মোটা, কালো, বেটে কিংবা রোগাতে তাচ্ছিল্যের ভাগে ফেললো? প্রিয় চাচা চাচির কাছে দোয়া নিয়ে বের হলো। সুহাসের বাইক আছে। প্রথম দিন বিধায় সুহাস আগ্রহ করে প্রিয়কে পৌঁছে দিতে এলো। অফিসের সামনে পৌঁছতেই সুহাসের বাইকের সামনে আচমকা একটা মেয়ে এসে পড়লো। হুট করে ব্রেক করায় প্রিয় ও সুহাসও বেকায়দায় পড়তে পড়তে সামলে নিল। সুহাস রাগত সুরে বলল, মরার কি আর কোনো উপায় নেই ম্যাডাম? সকাল সকাল আমার বাইকটাই পেয়েছিলেন সুইসাইড করতে। মেয়েটা পিচ ঢালা পথে পড়ে গেছে। প্রিয় গিয়ে তাকে ধরলো, জিজ্ঞেস করলো, কোথাও লেগেছে আপনার? মেয়েটা প্রিয়র কথা জবাব না দিয়ে ফোর্স করে উঠে সুহাসের দিকে তাকালো, বলল, আপনি খুন করতে আর কাউকে পান নাই সকাল সকাল? আমারই চরকার তেলে পিষতে মন চাইছিল। সুহাসও তেড়ে গেল। ওই মহিলা, সবাই সাক্ষী আপনি আমার বাইকের সামনে এসেছেন, আবার আমার সঙ্গে ফাপড় নিচ্ছেন। মেয়েটা দ্বিগুণ তেজে সুহাসের মুখোমুখি হয়ে বলল, কে মহিলা? কাকে মহিলা বলছেন? মহিলা তো আপনার মা। সুহাস ব্যঙ্গের হাসি হেসে বলল, তাহলে আপনি পুরুষ? সরি, পোশাক দেখে মহিলা ভেবে ফেলেছিলাম। মেয়েটা অক্ষম রাগে মেঝেতে পা ঢুকে বলল, এক্সকিউজ মি, আমি একটা বাচ্চা মেয়ে, বয়স মাত্র 20। কল মি মেয়ে, নট মহিলা। একা তো মার্ডার করতে আসছেন, তারপর আবার জেন্ডার নিয়ে অপবাদ দেন। নেহাত অফিসের সময় হয়ে গেছে, নাহলে এক্ষুনি থানায় যেতাম। প্রিয় দুজনের যুক্তিহীন ঝগড়া বাড়তে দিল না। সুহাসকে টেনে সরিয়ে মেয়েটিকে বলল, আমরা ভীষণ দুঃখিত আপু, ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গেছে। এতে আমাদের কারোই কোনো দোষ নেই। তুমি খুব সুইট, আমি বুঝতে পেরেছি। তোমার সাথে লোকটা বোঝেনি, ওকে বোঝাও প্লিজ। বুঝিয়ে দেব। এরপর মেয়েটা হাই হেলে গটগটিয়ে অফিসের ভিতর ঢুকে গেল। সুহাস রেগে বলল, তুই দুঃখিত বললি কেন? দোষ তো ওই মহিলার। প্রিয় হেসে ফেলল, তো সারাদিন ঝগড়া করতে দাঁড়িয়ে এটা কি শোভনীয় হলো? মাঝে মাঝে সম্মানের কথা ভেবেও তর্ক ছাড়তে হয়। অফিসে লেট হচ্ছে, রওনা হও। সুহাস চলে যাওয়ার আগে শুভেচ্ছা জানিয়ে গেল। নতুন পরিবেশ, নতুন মানুষদের মাঝে ভীষণ অস্বস্তি ও উৎকণ্ঠা নিয়ে পা পড়ল
প্রিয়র। শুরুতেই বসের কাছ থেকে একটা অভ্যর্থনা ও উৎসাহমূলক বিবৃতি শুনল সে। সেখানে ওই মেয়েটিকেও দেখতে পেল। মেয়েটা নিজেই এসে বলল, আরে তুমি এখানে নতুন? জি আপু। আমিও নতুন, গত মাসে জয়েন করেছি। আমার নাম চারু, তোমার নাম? প্রিয়তি। কোনো প্রয়োজন হলে বলো, আমি তোমার পাশের ডেস্কে আছি। ধন্যবাদ আপু। চারু নামে লম্বা শ্যামলাবর্ণের মেয়েটি চলে যাচ্ছিল। ফিরে তাকিয়ে বলল, তোমার সাথে লোকটা কে ছিল? ভাইয়া। তোমার ভাইটা কুচুটে, কিন্তু তুমি ভালো। আই লাইক ইউ। আসি। চারু চলে গেল। তার পায়ের হাই হিল বার দুয়েক বেঁকেও গেল। প্রিয় তা খেয়াল করে বুঝল কেন সুহাসের বাইকের সামনে পড়ে গেছিল। মনে মনে হাসল সে। প্রিয় বর্তমানে রয়েছে রিজুর কেবিনে। তাকে ডাকা হয়েছে 30 মিনিট হলো। এই 30 মিনিট রিজু একটানা তাকে কাজের ব্রিফ দিয়েছে। কথা থামতেই প্রিয় বলে উঠল, আপনাকে স্বল্পভাষী ভাবতাম স্যার, বাট আপনি তো দারুণ টকেটিভ। রিজু হেসে হাতঘড়িটা ঢিলে করতে করতে বলল, কাজের প্রিয়জনে সবই হতে হয়, আপনাকেও হতে হবে মিস প্রিয়তি। প্রিয় আশ্চর্যের সঙ্গে হেসে বলল, আপনি আমার নামটা সুন্দরভাবে উচ্চারণ করলেন স্যার। কর্মক্ষেত্র বলে কথা। তা অবশ্যই। প্রিয় বিজ্ঞের মতো মাথা দুলিয়ে চেয়ারে ছেড়ে উঠতে যাচ্ছিল। রিজু টেবিলের এক কোণে রাখা হলুদ জারবেরা ফুল দেখিয়ে বলল, আপনার ড্রেসের সঙ্গে এই ফুলের রংটা মিলে গিয়েছে, খেয়াল করেছেন? প্রিয় তাকালো ফুলগুলোর দিকে, বলল, করেছি। রিজু ল্যাপটপে চোখ রেখে বলল, বোধ হয় ওরা আপনার কাছেই যেতে চাইছে, নিয়ে নিতে পারেন। প্রিয় সৌচোখে চেয়ে বলল, ফুলের রং ড্রেসের সঙ্গে মিলতেই পারে, তাই বলে আপনার ফুল আমি কেন নেব স্যার? রিজু চোখ রাখলো প্রিয়র চোখে। চেয়ারে একটু হেরে বসে বলল, কারণ পুরুষের চেয়ে নারীদের হাতেই ফুল বেশি মানায় মিস প্রিয়তি। তাছাড়া ফুলেরা ফুলের জগতেই সুন্দর। প্রিয় চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে অকপটে বলল, আপনি কি আমায় ফুল দিতে চাইছেন স্যার? ফুলগুলো একটা বাচ্চা মেয়ে বিক্রি করছিল, মেয়েটার মায়ের ওষুধ দরকার বলে খুব সাধল, তাই কিনে নিয়ে এলাম। কিন্তু এখন এর সঠিক অবস্থান খুঁজে না পাওয়ায় আপনাকে সাধা। প্রিয় মুচকি হেসে বলল, ফুল যাকে তাকে দিতে নেই, সঠিক অবস্থান খুঁজে পেলে সেখানেই পৌঁছে দেবেন। আমি আসি। কেবিন থেকে বেরিয়ে প্রিয় দেখলো লাঞ্চ টাইম হয়ে গেছে। পকেটের খুচরা কিছু টাকা সম্বল করে অফিস থেকে বের হলো সে। দেখলো টঙের দোকানের বেঞ্চিতে পা তুলে বসে চায়ে বানরুটি ডুবিয়ে খাচ্ছে চারু। প্রিয়কে দেখে হাত নাড়ল দামাল মেয়েটি। প্রিয় মুচকি হেসে এগিয়ে গেল। চারু গম্ভীর গলায় বলল, এখানে বসো আপু। প্রিয় পাশে বসতেই চারু আবার বলল, তুমি যে বয়সে আমার চেয়ে বড় সেটা আগে বলনি তো। সকালে আমায় আপু ডেকেছিলে বলে ভেবেছি জুনিয়র হবে। খাটোখুটো দেখতে বয়স বুঝতে পারিনি। ম্যানেজার সাহেব ভুলটা ধরিয়ে দিলেন। প্রিয় হেসে উঠল, অচেনা কাউকে আপু বলে ডাকাটাই ঠিক মনে হয়েছিল আমার। তাছাড়া তুমি যে লম্বা, উচ্চতার বিচারে তো বড়ই হলে। লম্বা রোকা কালো বলে লোকে শাকছুনি নাকি? তুমি যে আপু ডেকে সম্মান দিয়েছো তাতে এই বান্দা চিরকৃতজ্ঞ। যাই হোক, এখন আমার নাম ধরে ডেকো। আচ্ছা ডাক। বলো তো কি ডাকবে? চারু। চারু গৌরবের সঙ্গে বলল, আই লাভ মাই নেম। আমার মা বই পড়তে খুব ভালোবাসতো। চারু নামটা তারই রাখা। বলো তো এই নামে একটা সাহিত্যিকের ব্যাপার আছে। ভালোবাসতো? তোমার মা কি নেই? চারু হাসি ধরে রেখে জবাব দিল, জীবন জগতে নেই, মনোজগতে বহাল তবিয়তে আছে। প্রিয় এই ছোট্ট কথাটা দ্বারা চারুর প্রতি আরো বেশি মুগ্ধ হলো। মায়ের প্রসঙ্গ উঠলে বেদনায় ছেয়ে যায় ওর মন। অন্যদিকে মাতৃহীনা চারু মায়ের বাস্তবিক শূন্যতাকে কি দারুণভাবে মানিয়ে নিয়ে হাসি মুখে আছে। এইখানে শ্যামলাবর্ণের মেয়েটিকে প্রিয়র কাছে বিশেষ মনে হলো। প্রিয় নিজের জন্য চা ও বানরুটি নিল। চারু বলল, তুমি কি আমার দেখা দেখে নিলে? চাইলে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো। না, এটা আমার প্রিয় খাবার। বাড়ির বাইরে থাকলে চা, রুটি, কেক, কলা এসব দিয়ে নাস্তা করি আমি। চারু মুখ কুঁচকে বলল, এসব আর মোটেও প্রিয় নয়। তাহলে খাচ্ছ কেন? টাকার মায়ায় খেতে হয় গো। কিন্তু আমার যখন অনেক টাকা হবে তখন আর এসব খাবো না। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সব ভালো ভালো খাবারগুলো অর্ডার করে খাবো। বিল তো কত এলো সে নিয়েও চিন্তা করবো না। প্রিয়র কথায় চারু ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো। বলল, আমরা বাঙালি বোকা মেয়েরা
এইভাবেই তো সব স্বাদ আহ্লাদকে ফাঁকি দিয়ে এক জীবন পার করে দিই। এখন আর দিই না, যা ইচ্ছে হয় করে ফেলি। আমি না খেলে না ঘুমালে অসুস্থ হলে কারো কিচ্ছু যাবে আসবে না, ক্ষতিটা আমারই হবে। তাই কারোর জন্য নিজের ক্ষতি করি না। চায়ে চুমুকের সঙ্গে লাঞ্চ টাইম শেষ হলে প্রিয় ও চারু আবারও কাজের জগতে ফিরে গেল। অফিসের প্রথম দিনটা ভালো মতোই উতরে গেল প্রিয়র। অফিস থেকে বেরিয়ে কিছুটা সামনে এগোলেই বড় রাস্তা, সেখান থেকে বাস পাওয়া যায়। সিএনজি রিক্সাতে গেলে খরচ বেশি, তাই বাস ধরার উদ্দেশ্যেই হাঁটছিল প্রিয়। পিছন থেকে ছুটে এসে পায়ে পা মিলালো রিজু। আমার জন্য ওয়েট করলে না কেন প্রিয়? অফিসের স্যারের পদ থেকে সদ্য ছুটি নিয়ে পুরনো পদে আসীন হওয়া রিজুর কণ্ঠে অসন্তোষ মনোযোগ এড়ালো না প্রিয়র। পথের দিকে চোখ রেখেই অকপটে বলল, উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নিম্নপদস্থ কর্মচারীর সখ্য অফিস প্রাঙ্গণে বেমানান রিজু ভাই। ঠিক যেমন অফিসে আপনি আমায় অপ্রিয় ডাকতে অপারো। বাহ, কথা যেন পপকর্নের মতো ফুটছে। আপনি গুরু, আপনার থেকেই শেখা। তাই গুরু বলছো? গুরু দক্ষিণা দিতে পারবে তো? একথায় প্রিয় একটু বেকায়দায় পড়ল, আর চোখে চেয়ে আমতা আমতা করে বলল, কি দক্ষিণা চান? প্রিয়র মুখভঙ্গি দেখে হেসে ফেলল রিজু। সেটা না হয় সময় মতোই বলবো। রিজুর হাতে হলুদ ঝাড়বেনা ফুলটা এতক্ষণে দৃষ্টিগোচর হলো প্রিয়র। রিজু সেটাকে আলগুছে প্রিয়র বেনুনির গোছায় গুজে দিয়ে বলল, মনে হলো ফুলটির জন্য এর চেয়ে সঠিক অবস্থান আর পাওয়া যাবে না। প্রিয়র চলার গতি থেমে গেছে আচমকা। বিকেলের কমলাটের রং চুয়ে পড়েছে যেন ওর তুলতুলি উজ্জ্বল গালের উপর। প্রিয় চোখ তুলে চাইল না, কিছু বললও না। রিজু ফুল গোজা শেষে স্মিত সুরে স্বগোক্তি করল, অফিসের প্রথম দিনে শুভেচ্ছা জানাতে ফুল দিলাম, তুমি আবার অন্য কিছু ভাবনি তো? প্রিয়র মনে হচ্ছে সে নিঃস্ব অবস্থায় পথ চলতে চলতে হঠাৎ করে অমূল্য কিছু কুড়িয়ে পেয়েছে যেন। নতুবা এভাবে চোখে জল আসবে কেন? জল লুকাতে অন্যদিকে ফিরে বলল, অন্য কিছু ভাবিনি রিজু ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন। অফিস শেষে বাড়ি ফেরার পর প্রিয়তি দেখল মালেকা বেগম তার জন্য অপেক্ষা করছেন। তিনি প্রিয়তির একমাত্র খালা। মায়ের সঙ্গে প্রিয়র দেখা দেখি ও কথা বন্ধ থাকলেও খালার সঙ্গে কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হয়। খালার আগমনের পিছনেও যে মায়ের হাত আছে তা প্রিয় জানে। মালেকা বেগম বঞ্জিকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। প্রিয়কে আদর করে পাশে বসিয়ে বললেন, কিরে মা, তুই নাকি চাকরি নিয়েছিস? এত দুঃসময়ে চলতেছে, বলবি না? আমরা কি সব মরে গেছি? কথাটা আইরিনের গায়ে লাগলো বেশ। জবাব দিতেও কার্পণ্য করলেন না। দুঃসময় বলতে কি বোঝাতে চাও মালেকা? ওরে কি খেতে দেই না, ওভাবে রাখছি বলতে চাও? মালেকা হাসি মুখে জবাব দিলেন, সব খাতা নিজের গায়ে মাখো কেন আইরিন? কিভাবে রাখছো তা কি জানি না? না দেখি না? আমি আসলে সব সময় কাছে ঘুরঘুর করো কেন? আমাদের একলা ছেড়ে দাও না, ভয় পেও না। তুমি যেভাবে ছোট থাকতে কুশ মন্তর দিয়ে মেয়েটারে মায়ের থেকে মুখ ফিরিয়ে রেখে নিজের ঘরের বান্দি বানাই রাখছো, আমি সেইভাবে তোমার বিরুদ্ধে কুশ মন্তর দেব না। আইরিন ফোঁস করে জ্বলে উঠলেন। এই অযাচিত মেহমানটিকে তিনি একদমই সহ্য করতে পারেন না। আবার মালেকার ধারালো জাবানকেও ভয় করেন। তাই মালেকা এলে তিনি সর্বদা এদিকে কান পেতে থাকেন। কে জানে কোন কুবুদ্ধি দিয়ে যায় মেয়েটাকে। তিনি মালেকার কথার জবাবে লাফ দিয়ে এগিয়ে এসে এক হাতে প্রিয়র বাহু ঝাঁকিয়ে বলল, আমি কি তোমাকে মায়ের বিরুদ্ধে কুসমন্তর দিচ্ছি? বলছি মায়ের সাথে দেখা না করতে। তোর খালা এসে আমাকে এই কথা শোনায় কোন সাহসে? মালেকাও জবাব দিতে ছাড়লেন না। ওকে বলতে হবে কেন? উপরের দিকে চাইলে বোঝা যায় আকাশের অবস্থা, তার জন্য অন্যকে জিজ্ঞেস করতে হয় না। মুখ খুইল না আইরিন। তুমি যে কোন স্বার্থে প্রিয়রে নিজের সংসারে ধরে রাখছো তা কি জানি না? জোকের মুখে একদলা নুন পড়ল। কথার বানে পরাজিত আইরিন ফোঁস করতে করতে স্থান ত্যাগ করলেন। প্রিয় সবটাই নীরব দেখল। আগে যখন খালা এলে চাচি ঝামেলা করতেন, ও কেঁদে ফেলতো। খালাকে মানা করতো যেন না আসে, কেননা তিনি চলে গেলে তো চাচি প্রিয়র সঙ্গে বোঝাপড়া করবেন।
তবে এখন আর দুজনের মাঝে সে প্রবেশ করে না। প্রিয় জানে চাচির সীমাবদ্ধতা কোথায়, এমনকি জানে খালার সীমাবদ্ধতা, তাই কাউকেই থামানোর প্রয়োজন অনুভব করে না। তাদের সীমাবদ্ধতাই ওদের থামিয়ে দেয়।